বিজেপি বা বিরোধী দলগুলোর তরফ থেকে যে অভিযোগ উঠে এসেছিল যে অনুপ্রবেশী জাল নথি ব্যবহারকারী যারা, তাদেরকে কিন্তু এইবার গ্রিপ বা তাদেরকে কিন্তু এবার নিজের রাডারে নিতে চলেছে নির্বাচন কমিশন। এবং কিভাবে এই এসআইআর এর মাধ্যমে জাল নথি চিহ্নিতকরণের কাজ হবে এবং এটাও বলবো যে কিভাবে আপনি এক্স্যাক্টলি আপনার ভোটার লিস্টে নাম তুলতে পারবেন। 2026-এর 7ই ফেব্রুয়ারিতে সেই যে ভোটার তালিকা বা একেবারে চূড়ান্ত ভোটার তালিকা সেটা কিন্তু প্রকাশিত হবে। পশ্চিমবঙ্গে কিন্তু এসআইআর বাধাপ্রাপ্ত বা এসআইআরকে নিয়ে বেশ কিছু প্রশ্ন কিন্তু উঠেছে যে কেন এসআইআর হবে, এসআইআর হতে দেওয়া যাবে না। সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন ইনসাইট আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। এসআইআর চালু হয়ে গিয়েছে। আজ থেকেই মুখ্য নির্বাচন কমিশনারের নির্দেশে আজ থেকেই গোটা দেশ জুড়ে মোট 12টি রাজ্যে এসআইআর চালু হয়ে গিয়েছে এবং তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ রাজ্য যেটা সেইটা হলো ওয়েস্ট বেঙ্গল। এবং এই ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গের এই এসআইআর সেইটা কেন গুরুত্বপূর্ণ সেইটা ধাপে ধাপে আমি বোঝানোর চেষ্টা করেছি এর আগেও, কিন্তু বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ গতকালকের এই প্রেস কনফারেন্স দেখেন যেটা দিল্লির বিজ্ঞান ভবনে হয়েছে প্রেস কনফারেন্স, সেইখানে বারবার করে গোটা দেশ জুড়ে এই 12টি রাজ্যের সবথেকে গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গকে নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে নির্বাচন কমিশনারকে। এবং নির্বাচন কমিশনার বা মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার একে একে ধাপে ধাপে যে প্লটিং তিনি করে দিয়েছেন সেইটা পরিষ্কার যে এইবার এসআইআর হলে সেক্ষেত্রে রাজনৈতিক যে পালাবদল বা রাজনৈতিক যে প্রেক্ষাপট সেটা কিন্তু বেশ খানিকটা নাড়াচাড়া দিতে পারে এ রাজ্যের রাজনৈতিক দলগুলোকে। এবং ঠিক এরই মধ্যে যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জানি আজকের এই অনুষ্ঠান মূলত যে পশ্চিমবঙ্গে যে মূল অভিযোগ যে বারবার করে বিজেপি বা বিরোধী দলগুলোর তরফ থেকে যে অভিযোগ উঠে এসেছিল যে অনুপ্রবেশ ইস্যু, এবং ঠিক তারই পাশে একদিক থেকে তৃণমূলের তরফ থেকে অভিযোগ বা রাজ্যের শাসক দলের তরফ থেকে যে অভিযোগ উঠে এসেছিল যে কোনো একজন যোগ্য ভোটারের নাম যদি বাদ যায় সেক্ষেত্রে চূড়ান্ত পর্যায়ে আন্দোলন হবে। ঠিক এরই মধ্যে এই যে এসআইআর চালু হয়ে গিয়েছে তার যে প্লটিং বা তার যে একেবারে চূড়ান্ত প্রসিডিওর সেইখানে পরিষ্কার যে জাল নথি ব্যবহারকারী যারা, তাদেরকে কিন্তু এইবার গ্রিপ বা তাদেরকে কিন্তু এবার নিজের রাডারে নিতে চলেছে নির্বাচন কমিশন। এবং ঠিক কিভাবে এই এসআইআর এর মাধ্যমে জাল নথি চিহ্নিতকরণের কাজ হবে বা ঠিক কিভাবে যারা ভারতীয় ভোটার নন, এক্স্যাক্টলি কেন ভারতীয় ভোটার, কিভাবে ভারতীয় ভোটার সেটা আমি বলবো এই অনুষ্ঠানে। যারা ভারতীয় ভোটার নন তারা কিভাবে এই এসআইআর থেকে বাদ পড়বেন তার যে ছক, তার যে পরিকল্পনা বা এসআইআর এর এই যে পরিকল্পনা সেইটাও আজ আমি এই অনুষ্ঠানে পরিষ্কার করে বলবো। এবং এটাও বলবো যে কিভাবে আপনি এক্স্যাক্টলি আপনার ভোটার লিস্টে নাম তুলতে পারবেন। প্রাথমিকভাবে আমি বলার চেষ্টা করব একেবারে নভেম্বরের 3 তারিখ অবধি কিন্তু এই যে এসআইআর এর বিএলও তাদের প্রশিক্ষণের কাজ চলবে। এরপর আমি বলে রাখতে চাইবো 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর এই বিএলওরা তারা এমুনারেশন ফর্ম বিলি করবেন একেবারে ডোর টু ডোর। এছাড়া খসড়া ভোটার তালিকা হবে 9 ডিসেম্বর। তারপর যদি কারোর অভিযোগ থাকে সেটা 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারির মধ্যে শোনা হবে, তা খতিয়ে দেখা হবে। এরপর ফাইনাল একেবারে 31শে জানুয়ারি অবধি সেটা খতিয়ে দেখা হবে। 2026-এর 7ই ফেব্রুয়ারিতে সেই যে ভোটার তালিকা বা একেবারে চূড়ান্ত ভোটার তালিকা সেটা কিন্তু প্রকাশিত হবে। ঠিক এই যে বিষয়টা সেই বিষয়ে একেবারে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আমি বলতে চাইবো যে এই ভোটার তালিকায় কারা অবৈধ ভোটার বা কাদের বিরুদ্ধে এই অভিযোগ বা কারা এই জাল নথি ব্যবহার করছে সেইটা কিভাবে বাছাই করবে কমিশন। প্রাথমিকভাবে ধরে নেওয়া যাক যে এমুনারেশন ফর্ম বিলি করা হবে এবং কারা এই এমুনারেশন ফর্ম পাবে। 2025 সালের যে ভোটার তালিকা ফ্রিজ করা হয়েছে ইতিমধ্যে সেই ভোটার তালিকায় যাদের নাম আছে তারা প্রত্যেকে কিন্তু এমুনারেশন ফর্ম তারা পাবেন। এবং এই এমুনারেশন ফর্মে তার আগে থেকেই কিন্তু বিহারের ক্ষেত্রে যেটা হয়নি সেইটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু হয়ে গিয়েছে কি ম্যাপিংটাকে আমি একটু বলে রাখার চেষ্টা করবো যে 2002 সালের যে ভোটার তালিকা সেই তালিকায় কাদের নাম ছিল, যারা 2025-এর ভোটার তালিকায় তো নাম আছে তারা কিন্তু একটা ম্যাপিংয়ের আওতায় চলে এসেছেন। অর্থাৎ 4,68,00,000 সামথিং ভোটার কিন্তু সেই সময়কালে ছিল 2002 সালে এবং এরপর এই মুহূর্তে 7,65,00,000 ভোটার পশ্চিমবঙ্গে রয়েছে। এবং এই জায়গায় একেবারে ম্যাপিং কমপ্লিট ইতিমধ্যে। সেই ম্যাপিংটাই কিন্তু সাহায্য করবে নির্বাচন কমিশনকে যে 2002 সালের ভোটার তালিকায় কিভাবে কারা ছিল এইটা
এইটা বুঝতে এবং এই এমুনারেশন ফর্মে কিন্তু আপনাকে বা আমাকে লিখতে হবে আপনার বা আমার বাবা মায়ের টোটাল ডকুমেন্টস, যারা তারা কি কোথায় থাকতো, কি নাম বা কি বৃত্তান্ত। এবং এই এমুনারেশন ফর্মেই কিন্তু যদি 2002 সালের ভোটার তালিকায় নাম থেকে থাকে আমার বা আপনার, সেক্ষেত্রে আমি ধরে নিই আপনার 2002 সালের ভোটার তালিকায় নাম আছে, সেক্ষেত্রে আপনাকে ওই ডকুমেন্টস ছাড়া আর ওই ভোটার তালিকার যে জেরক্স কপি ছাড়া আর কিছুই দিতে হবে না তেমনভাবে। সেক্ষেত্রে আপনি সেই 2002 সালের ভোটার তালিকা জেরক্স করে রাখুন বা জোগাড় করে রাখুন। এবং যদি ধরে নিই আপনার 2002 সালের ভোটার তালিকায় নাম নেই এবং আপনার বাবা মায়েরও 2002 সালের ভোটার তালিকায় নাম নেই, সেক্ষেত্রে আপনার কি হবে? সেক্ষেত্রে 2002 সালের ভোটার তালিকায় নাম না থাকার কারণে বা যদি আপনার নিকটস্থ কোনো আত্মীয়ের নাম না থাকে, সেক্ষেত্রে আপনাকে ওই 11টি যে তালিকা রয়েছে, যে তথ্যের তালিকা বা নথির তালিকা, সেই নথি কিন্তু দিতে হবে ওই এমুনারেশন ফর্মের সঙ্গে। তারপর সেইটা যাচাই হবে একেবারে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট লেভেল বা একেবারে সেই পদমর্যাদার যারা নির্বাচনী আধিকারিক থাকবে তারা যাচাই করবে সেই ডকুমেন্ট সত্য না মিথ্যে। এবং এক্ষেত্রে একটা বিষয় গুরুত্বপূর্ণ যে আপনার কাছে কিন্তু জানতে চাওয়া হবে যে 2002 সালে বা 2003 সালে আপনার বাবা মা কোথায় ছিলেন। এবং ঠিক সেক্ষেত্রে যদি আপনি আপনার বাবা মায়ের সঠিক তথ্যই এমুনারেশন ফর্মে দিতে না পারেন, সেক্ষেত্রে আপনার ডকুমেন্টস যে অবৈধ বা আপনার ডকুমেন্ট যে ভুয়ো উপায় তৈরি হতে পারে, জাল উপায় তৈরি হতে পারে, সেইটা কিন্তু একটা প্রাথমিক ধারণা করে নেবে নির্বাচন কমিশন। এবং তারপর সেটাকে খতিয়ে রেখে তারা বিচার করবে যে এক্স্যাক্টলি আপনি ভারতীয় ভোটার কিনা এবং আপনি এক্স্যাক্টলি সেই ডকুমেন্টসগুলো কিভাবে পেলেন। তারপর সেই তদন্তের ভিত্তিতেই কিন্তু 2026-এর যে ভোটার তালিকা বা এসআইআর এর তালিকায় আপনার নাম থাকবে। এক্ষেত্রে ধরে নিই আপনার নাম 2002-এর ভোটার তালিকায় নেই, অথচ আপনার বাবা বা আপনার মায়ের নাম রয়েছে, সেক্ষেত্রে আপনার কোনো ডকুমেন্টস লাগবে না। আইদার 2002-এর যে বাবা মায়ের ভোটার তালিকার যে নাম, সেই তালিকাটা দিতে হবে এবং এই 11টি তালিকা থেকে যে কোনো একটা তথ্য নথি দিলেই কিন্তু আপনার আর কোনো ডকুমেন্টস প্রয়োজন নেই। এক্ষেত্রে আমি একটু বলে রাখার চেষ্টা করব যে এই 11টি ডকুমেন্টস কী কী এবং ঠিক বিহারের যে ধরনটা অ্যাডপ্ট করা হয়েছিল, ঠিক সেই অ্যাডপ্শনেই কিন্তু এইবার পশ্চিমবঙ্গে হচ্ছে এই এসআইআর। এবং বিহারের যে এমুনারেশন ফর্মের যে তথ্য দেওয়ার বিষয়টা ছিল, একেবারে 1 জুলাই 1987 সাল থেকে 2004-এর মধ্যে যদি আপনার জন্ম হয়, তাহলে এই 11টি তালিকা থেকে যে কোনো একটি ডকুমেন্ট, 2004-এর পর থেকে যদি আপনার জন্ম হয় তাহলে কিন্তু আপনার দিতে হবে মোট 2টি ডকুমেন্ট। এক্ষেত্রে আমি একটু বলে রাখার চেষ্টা করব যে বিহারে যে পদ্ধতিতে এমুনারেশন ফর্ম দেওয়া হয়েছিল, তারপর যে নথির যে তালিকার যে নিয়ম ছিল যে ঠিক কত সালে জন্ম হতে হবে বা কত সালে জন্ম হলে কি ডকুমেন্টস দিতে হবে, সেই একটা বিষয় কিন্তু রয়েছে। এক্ষেত্রে আমি প্রথম যে বিষয়টা বলে রাখতে চাইবো যে 11টি নথি কি কি, যেটা আমি গতকালও বলছিলাম। প্রথম নথি, কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসাবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র। 2, 1987 সালের 1 জুলাইয়ের আগে ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো নথি। 3, জন্ম শংসাপত্র। 4, পাসপোর্ট। 5, মাধ্যমিক বা তার অধিক কোনো শিক্ষাগত যোগ্যতা। 6, রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র। 7, ফরেস্ট রাইট সার্টিফিকেট। 8, জাতিগত শংসাপত্র। 9, কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্টার। 10, স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার। 11, জমি অথবা বাড়ির দলিল। এক্ষেত্রে কিন্তু আধার কার্ডও যোগ করা হয়েছে 12তম নথি হিসাবে এবং 12তম নথি অর্থাৎ আধার কার্ড কিন্তু কেবলমাত্র পরিচয়পত্রের জন্য। এবার আমি বলে রাখার চেষ্টা করব যে কথা আমি বলছিলাম যে আপনার যদি 2002-এর ভোটার তালিকায় নাম না থাকে এবং আপনার বাবা মারও নাম না থাকে বা আপনার নিকটস্থ কোনো আত্মীয়েরও নাম না থাকে, সেক্ষেত্রে আপনাকে এই 11টি তালিকা থেকে কিন্তু নথি দিতে হবে। এবং কি সেই প্রসেস? যদি আপনার জন্ম 1987 সালের আগে হয়, সেক্ষেত্রে আপনার বা আপনার বাবা মায়ের যদি কোনোভাবেই কোনো অকারেন্সের জন্য, কোনো দুর্ঘটনার জন্য 2002-এর ভোটার তালিকায় নাম নেই, সেক্ষেত্রে এই যে তালিকা রয়েছে তার মধ্যে থেকে যে কোনো একটা ডকুমেন্টস দিলেই কিন্তু আপনার কাজ সম্পন্ন হয়ে যাচ্ছে এবং এসআইআর আপনার নাম থাকছে। এরপর 1987 থেকে 2004-এর মধ্যে যদি কোনো আপনার জন্ম হয়ে থাকে, সেক্ষেত্রে এই যে 11টি নথি তার মধ্যে থেকে 2টো নথি আপনাকে দিতে হবে, যদি কিনা আপনার বাবা বা মায়ের বা নিকটস্থ কোনো আত্মীয়ের নাম 2002-এর ভোটার তালিকায় না থাকে সেক্ষেত্রে, বা আপনার নাম যদি না থাকে সেক্ষেত্রে। এটা পার্ট 2। পার্ট 3 কি? যদি 2002-এর ভোটার তালিকায় আপনার বাবা বা আপনার মায়ের নাম না থাকে বা নিকটস্থ কোনো আত্মীয়ের নাম না থাকে, সেক্ষেত্রে 2004-এর পর যদি জন্ম হয়, সেক্ষেত্রে আপনার টোটাল 4টে ডকুমেন্টস দিতে হবে। এই যে 11টি ডকুমেন্টস তার মধ্যে থেকে যে কোনো 2টো এবং আপনার বাবা বা আপনার মায়ের যে কোনো ডকুমেন্টস। এবং এই যে নথি দেওয়ার পরেই সেক্ষেত্রে 2004-এর পর যদি জন্ম হয়, সেক্ষেত্রে আপনার ভোটার তালিকায় কিন্তু নাম উঠবে এবং এক্ষেত্রেই প্রমাণ হয়ে যাবে যে আপনি ভারতীয় ভোটার কিনা। এক্ষেত্রে একটা বিষয় গুরুত্বপূর্ণ যে এই জাল নথি বা কোনো রকমভাবে গুরুত্বপূর্ণ নথি, যেটা কিনা নির্বাচন কমিশন একেবারে পরিষ্কার করে দিয়েছে বা জ্ঞানেশ কুমার পরিষ্কার করে দিয়েছে যে
পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই যে অভিযোগ বারবার করে উঠে এসেছিল যে অনুপ্রবেশ, সেক্ষেত্রে আমরা বিজেপিকে বলতে শুনেছি, বিজেপির বহু নেতাকে বলতে শোনা গিয়েছে, এর আগে বিরোধী দলনেতাদের বলতে শোনা গিয়েছে যে প্রায় 1 থেকে 1.5 কোটি মানুষের নাম বাদ যাবে, এবং পাল্টা তৃণমূলের তরফ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে কোনোভাবেই কোনো বৈধ ভোটারের নাম বাদ গেলে ছেড়ে দেওয়া হবে না। যদি কোনোভাবে, আমরা এর আগেও বলতে শুনেছি গতকাল যে কুণাল ঘোষের তরফ থেকে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে যদি বাবা মায়ের ডকুমেন্টস যে হ্যারাস করা হয় সেক্ষেত্রে কিন্তু তীব্র প্রতিবাদ গড়ে তোলা হবে। তো এইখানে পরিষ্কার যে বাবা মায়ের যে ডকুমেন্টস এমুনারেশন ফর্ম দেওয়া হবে আপনাকে প্রাথমিকভাবে একেবারে এই নভেম্বর 4 থেকে ডিসেম্বর 4-এর মধ্যে আপনার বাড়ি বাড়ি গিয়ে বিএলওরা এমুনারেশন ফর্ম দেবে। সে এমুনারেশন ফর্মে আপনার টোটাল ডকুমেন্টস লিখতে হবে, আপনি যেহেতু 2025-এর ভোটার লিস্ট নাম আছে, তারপর আপনার বাবা মায়ের যে টোটাল ডকুমেন্টস জানাতে হবে যে 2003 সালে কোথায় ছিলেন তারা, এবং সেইটা দিতে না পারলে সেক্ষেত্রে আপনাকে 11টা নথি থেকে আপনার জন্মসাল অনুযায়ী নথি দিতে হবে, এবং সেইটা তারা যাচাই করবে এবং এক্স্যাক্টলি সেটা একেবারে উচ্চপদস্থ যারা আধিকারিক তারা যাচাই করবে, এবং তারপর আপনার কিন্তু এসআইআর বা ভোটার লিস্টে নাম আসবে। এইটা কিন্তু একেবারে পরিষ্কার। ফলে এই ক্ষেত্রে অধিকাংশের ক্ষেত্রে যে অভিযোগ দেখা যাচ্ছে যে বহু ক্ষেত্রে তাদের নাম নেই, বা অন্যান্য ক্ষেত্রে যারা একেবারে বন্যায়, যাদের পরিবারের বেশ কিছু ক্ষেত্রে বন্যায় ডকুমেন্টস ভেসে গিয়েছে বা বন্যায় ক্ষতিগ্রস্ত তারা, সেক্ষেত্রে তাদের কি হবে। এক্ষেত্রে কিন্তু একটা বিষয় পরিষ্কার করে দেওয়া হয়েছে, যারা কিনা তারপর কোনো ডকুমেন্টস হাতে পায়নি তাদের কিন্তু সময় দেওয়া হচ্ছে, তারা সেই ডকুমেন্টস জোগাড় করুক, এবং এরপর তারা কিন্তু এসআইআর-এর ক্ষেত্রে তারা এমুনারেশন ফর্ম একেবারে ফিল করুক বা এমুনারেশন ফর্ম তারা জমা দিক। এই বিষয়টা কিন্তু জ্ঞানেশ কুমারের তরফ থেকে পরিষ্কার করে দেওয়া হয়েছে, এবং জ্ঞানেশ কুমার বা মুখ্য নির্বাচন আধিকারিক, মুখ্য নির্বাচনী কমিশনের তরফ থেকে একটা বিষয় বারবার করে বলা হয়েছে, বা প্রশ্ন যেটা উঠছিল পশ্চিমবঙ্গ নিয়ে, যে পশ্চিমবঙ্গে কিন্তু এসআইআর বাধাপ্রাপ্ত, বা এসআইআরকে নিয়ে বেশ কিছু প্রশ্ন কিন্তু উঠেছে যে কেন এসআইআর হবে, এসআইআর হতে দেওয়া যাবে না। এক্ষেত্রে কিন্তু পরিষ্কার করে জ্ঞানেশ কুমার বলে দিয়েছে যে প্রত্যেকে সংবিধান পালন করছে, সংবিধান পালন করেই এসআইআর হবে, কেউ সংবিধানের বাইরে নয়। আমরা যেমন নির্বাচন কমিশনার সংবিধান পালন করছি, এবং সেই রাজ্যে বা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু সংবিধান পালন করেই সমস্ত কিছু হবে, এবং সেইটা কিন্তু হবেই। ফলে এই জায়গায় দাঁড়িয়ে এসআইআর যদি হয় সেক্ষেত্রে কত নাম বাদ যাবে, কিভাবে জালি যারা যে বিভিন্ন ক্ষেত্রে বিরোধীর তরফ থেকে অভিযোগ জাল নথি হয়েছে, সেক্ষেত্রে জাল নথি কিভাবে হয়েছে এবং কারা জাল নথি নিয়ে রয়েছে তাদের নাম বাদ যায় কিনা, সেই সমস্ত প্রক্রিয়া কিন্তু একটা একেবারে নজরাধীন রয়েছে। এবং এছাড়াও যে বিষয়টা গুরুত্বপূর্ণ, যে যদি কারোর নাম বাদ যায় বৈধ ভোটারের নাম, সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেক্ষেত্রে আরও একটা প্রশ্ন, একেবারে লক্ষ টাকার প্রশ্ন, যে এক্ষেত্রে বৈধ ভোটার যারা নয় বা যারা অবৈধ ভোটার, সব ক্ষেত্রে কি তাদের নাম বাদ যাবে, এবং এতটাই স্বচ্ছ প্রক্রিয়ায় কি এই যে এসআইআর সেটা হওয়া সম্ভব, এবং যদি তা হয় সেক্ষেত্রে কিভাবে তা হওয়া সম্ভব, সেইটা কিন্তু আগামী 1 মাসে পরিষ্কার হয়ে যাবে। সেদিকে নজর রয়েছে আমাদের, নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতা।